গুপ্ত সুপ্তে কিন্তু আমরা ভরপুর আছি এখনো। না গুপ্ত আমাদের ওখান থেকে বের হতে হবে। সবার আগে জানার কথা এটা গণমাধ্যমে জানার কথা না নয়, অনেক অভিযোগ। আমি শুরু করি সাকিব আনোয়ারকে দিয়ে। উনি কয়েকটা বিষয় নিয়ে এসেছেন, এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা আমি মনে করি গুম কমিশন নিয়ে উনি কথা বলেছেন, সংস্কার নিয়ে, এবং খুব আশঙ্কা প্রকাশ করেছেন বাকিগুলো কীরকম হবে। সত্যি কথা বলতে সংসদে প্রত্যেকটা আইন কিন্তু ডিবেট হয় এবং সেখানে অনেক ধরনের আমরা রেকটিফিকেশন দিই এবং সেগুলো ভোটের মাধ্যমে ইয়েস নো হয় এবং সেই রেকটিফিকেশনগুলো আমরা খুব মানে স্বাধীনভাবে দিই এবং আমারও এরকম দু একটা কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছিল। তবে যেটা বললেন যে মন্ত্রিপরিষদ পাশ করেছেন, এটা আমার জানা নেই। সংসদে এটা যখন উঠবে অবশ্যই আমাদেরকে নোটিশ করবে এবং আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলবো, যেমন অজুহাত বিষয়টা কিভাবে সরানো যায়। 1 2 যেটা বলেছেন যে আমি বিস্তারিত জানি না, কারণ আপনারা সংবাদ মাধ্যমের উজ্জ্বল নক্ষত্র মানুষ, তারা পেয়ে যান কোনো না কোনোভাবে, কিন্তু আমাদের কাছে এখনো আসেনি। যখন আসবে, সংসদে যখন ডিবেট হবে, আমি বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। 1 2 নম্বর কথা হচ্ছে, আপনি আরেকটা কথা যেটা বলেছেন বিচার বিভাগের সচিবালয় আলাদা করা। সাকিব ভাই খুব ভালো করে জানেন যে দেখুন, এখনো কিন্তু আমরা উপজেলা, জেলা, মন্ত্রণালয় সবকিছু কিন্তু ওই সময়ের, প্রত্যেকটা কিন্তু ওই সময়ে। এখন আপনি কি বাংলাদেশটা কি ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, উনি ওই যে সব কিছু আটকে যাইতো, উনি যাইতেন হচ্ছে মেরাজে, রাইট? ওইরকম সিস্টেম নাই তো। তো যে আপনি সব স্টপ করে দিয়ে আপনি একদম নতুন করে করবেন, এর মাঝে আমাদের করতে হচ্ছে। এবং আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি, কারণ গত 17 বছরের নিয়োগগুলো নিয়ে আপনি যদি অ্যানালাইসিস করেন, প্রত্যেকটাই ফ্যাসিস্ট সমর্থকদের, কিন্তু আপনি সেটাকে তুলে ফেলে কি কম্বল উজাড় করে ফেলবেন? তো এই অবস্থায় এখন সরকার চলছে। যেটা প্রয়োজন, হ্যাঁ, আপনাদের গঠনমূলক সমালোচনা বিএনপিকে আরও অ্যাডভান্স করবে, আমি মনে করি প্রাইম মিনিস্টার হাতকে আরও শক্তিশালী করবে এবং আমরাও সেটা মনে করি। 1 2 তাসনভা জাবিনের কথায় আসি, যে আপনারা একটা কথা বলেছেন যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিকে আউট করে দিচ্ছি আমরা। দেখুন, এই মুহূর্তে বোধহয় অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ফ্যাসিস্ট আমলের, কিন্তু মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমার জেলায় অন্তত 98% আছে, আর আমার উপজেলায় প্রায় সবগুলোই। কারণটা কি? তো আমরা তো নির্বাচিত পাইনি, আর এগুলো কিন্তু ওই বিনা ভোটেরই বিএনপি, জামাত, বামপন্থী, জাতীয় পার্টি, তারা কিন্তু জাতীয় পার্টি না, সরি, তারা তো মানে বাইরে ছিলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কেউ তো নির্বাচনে অংশগ্রহণ করার দূরের কথা, ঘরে থাকতে পারেনি। তো তারাই কিন্তু চালাচ্ছেন, তাই নাকি? তো ওইটা তো নির্বাচন ছিল না, কাজে ওইটাকে যদি আপনি নির্বাচন প্রতিনিধি বলেন, আমি এটার সাথে অবশ্যই দ্বিমত করব। 2 নম্বর কথা হচ্ছে দ্বিতীয় শপথ নিয়ে তাসনভা বলেছেন, আমি এটার সাথে শুরু থেকেই একমত নয়। আমি নিজেও আসলে ধাক্কা খেয়েছি যখন ভোট দিতে গেছি, একজন ভোটার হিসাবে আমি ওই 3টা মানছি, 3.5টা মানছি, ওই অর্ধেকটা আমার জানার মধ্যে নাই। নির্বাচন শুরু হয়ে গেছে, আমরা প্রত্যেকে মাঠে, রাতের অন্ধকারে কারা কিভাবে কোথা থেকে এই যে ব্যালট পেপারটা আসলো, তারপর কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা পক্ষে ভোট দিতে হবে, কারণ এইটার মাধ্যমে আমাদের কাছে যে মেসেজ, সেটা হচ্ছে আমরা জুলাই সনদটাকে ভ্যালিডেট করব। এর বাইরে আরেকটা যে শপথ নিব, এরকম কোনো মেসেজ আমাদের কারো কাছে ছিল বলে আমি জানি না। এখন তাসনুভা যেটা বলেছেন যে এইটা আমরা ওই বিরোধী দল এটা ভায়োলেট করেছে, আমরা বলা শুরু করছি, এটা আমরা আজকে বলছি না, আমরা ডে 1 থেকে বলছি বিরোধী দল এটা ভুল করছে। কারণ আপনি তো অর্ধেক কিছু করতে পারবেন না, হয় দুদক না হলে বেস্ট, আপনি তো মাঝামাঝি একটা জায়গায় থাকতে পারবেন না। তো আপনি সংবিধান মানছেন, সব কিছু করছেন, ওইভাবে চলছেন, বিপ্লবী সরকার করেননি, আবার একটা শপথ নেবেন কিসের বলে? এটা শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, এটা আমরা সংসদে বহুবার আলোচনা করেছি এবং এটিই সত্যি। আর র্যাবের বিল পাশ হওয়া, আকিকা বলছিলেন, আমার জানা নাই র্যাবের কোনো বিল পাশ হয়েছে কিনা। আমি সরি, খসড়া 3টা খসড়া আইন
তো ভাই আমরা দেখতে পারি না, খসড়া হচ্ছে সংসদে উত্থাপন হলে তারপর আপনারা থেকে, এই জন্যই তো বলি ভাই গুপ্ত সুপ্তে কিন্তু আমরা ভরপুর আছি এখনো। না গুপ্ত আমাদের ওখান থেকে বের হতে হবে। সবার আগে জানার কথা এটা গণমাধ্যমে জানার কথা না আমার কাছে। না মানে আমি একজন আইন প্রণেতা হিসেবে সংসদে উত্থাপনের আগে আমাদেরকে নোটিশ দিবে, আইন সহ নোটিশ দিবে, আমরা দেখব, দ্যাটস দ্য প্রসেস। এর বাইরের অন্য কোনো প্রসেস তো আমি এটা নিচ্ছি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দেখুন এটা বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট মন্ত্রণালয়, এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে কোনো মন্ত্রণালয়ের চেয়ে বাংলাদেশের অর্থের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? শুধু রেমিটেন্স না, এখানে একটা ব্যাখ্যা আছে। এই যে আমাদের যে গার্মেন্টস ব্যবসাটা, যেটা ইউরোপ আমেরিকানরা আমাদের জুজুর ভয় দেখায় আমাদেরকে বিভিন্নভাবে আমাদের নিজস্বতা থেকে, আমাদের বাংলাদেশিত্ব থেকে দূরে রেখে তাদের কথা মতো আমাদের চলতে হয় অনেক সময়। এইটার একমাত্র কারণ হচ্ছে এই গার্মেন্টস ব্যবসা। অথচ এই গার্মেন্টস ব্যবসায় আপনি যদি 10 টাকা এক্সপোর্ট করেন, আপনার 60 টাকা আপনি কিন্তু ইম্পোর্ট করেন ওই এক্সপোর্টের এগেনস্টে। নেট কিন্তু কিছু তেমন থাকে না আমি মনে করি, কিন্তু শ্রমিকরা যেটা পাঠায় 10 টাকা পাঠাইলে 10 টাকাই নেট পাঠায়, এবং এখানে গত 17 বছর কোনো কাজ হয়নি। আপনারা দেখছেন যে মালয়েশিয়া অলরেডি ওপেন হয়েছে, যেটা দীর্ঘদিনের বাংলাদেশের, এবং আমি নিশ্চিত মধ্যপ্রাচ্য সব দেশ এটা ওপেন হবে ইনশাআল্লাহ। প্রয়োজন ছিল, প্রয়োজন আছে। আর মনে হয় অনেক উত্তর দিয়েছেন, অনেকগুলো প্রসঙ্গে উত্তর দিয়েছেন, আপনি সময় আরেকবার পাবেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আরেকটা প্রসঙ্গ আলোচনা করতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে গ্যাস বিদ্যুৎ সংকট, মানে এটা তো শিল্প কারখানার মালিকরা তো জানিয়েছে যে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, অনেকগুলো ধুঁকছে শিল্প কারখানা, এবং ভুগছে সাধারণ মানুষ, আমরা প্রতিদিনই ভুগছি। তো বলা হচ্ছে যে নিঃসন্দেহে এই 2-4 দিনেতে এইটা সংকটটা সমাধান হবে না, মানে সমাধান হবে না, তৈরিও হয় নাই। আচ্ছা, তো এখন এটা বলা হচ্ছে যে সেই শেখ হাসিনার সময় থেকে ধারাবাহিকতা হয়ে আসছে, কিন্তু 6 মাসে বা এর আগে তো অন্তর্বর্তী সরকার ছিল, যথেষ্ট কাজ হয়েছে কিনা এই সমস্যার দিকে নজর রেখে? না, ওই সরকার যখনই কথা বলে তখন মানে একটা কথা মনে হয় যে উত্তরাধিকার সূত্রে মানে বড় সন্তান মনে হয় কিছুই পায় না, সব পায় ছোট সন্তান। মানে মাঝখানে তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা 1.5 বছরের পিরিয়ড তো গেছে। যাই হোক, দেখেন এই যে এখন যে মানে এলএনজি ক্রাইসিস থেকে তো সবকিছু শুরু হলো, কারণ ওই গ্যাস না পাওয়ার কারণে কিন্তু আবার বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, লোডশেডিং হচ্ছে। আপনি যদি এর মধ্যে গত কয়েকদিনে গণমাধ্যমের রিপোর্টগুলো দেখেন, ইন্টারেস্টিংলি একটা গণমাধ্যমই এই সংক্রান্ত রিপোর্টগুলো করেছে, অন্যরা করে নাই। কেন করে নাই জানি না, হয়তো গণমাধ্যমের স্বাধীনতা অনেক বেশি আছে এই কারণে হতে পারে, হোয়াট এভার। 6 কার্গো জ্বালানি আমদানির একটা চেষ্টা হয়েছিল, এটা হচ্ছে রাজনৈতিক তদবিরে, এবং মন্ত্রিপরিষদের যে ক্রয় সংক্রান্ত কমিটি আছে তাদের কাছে এটা গিয়েছিল, এবং ব্রিটিশ পেট্রোলিয়াম থেকে 2টো কার্গো কেনা হয়েছিল, যেটাতে আপনার কার্গো কেনা বা ভাড়া নেওয়া হয়েছিল, যেটাতে আসলে এলএনজি আসবার কথা ছিল, কিন্তু ওই দুটোকে পিছিয়ে দেওয়া হয়েছে যে ওগুলো পরে আসবে। কিন্তু 6 কার্গো এলএনজি এটা রাজনৈতিক তদবির, এবং ওখানে যেভাবে বলা হচ্ছে সেটা ক্ষমতাসীন দলের রাজনৈতিক কয়েকজন নেতার তদবিরের কারণে 6টা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান, মানে ভিন্ন ভিন্ন কয়েকটা প্রতিষ্ঠানের সাথে 6 কার্গো এলএনজি আমদানির একটা চুক্তি হয়েছিল, এবং সেটাকে আগে আনার জন্য 6 ভেসেল, হ্যাঁ 6 ভেসেল কার্গো, ওকে, হ্যাঁ এলএনজি আনার জন্য, কিন্তু একটাও আসে নাই। ওর একটা আসে নাই কারণ হচ্ছে ওই সময় রেট ছিল, কেউ $14 দিছিল, $14 থেকে $19 মধ্যে ছিল, এবং এখন স্পট মার্কেটে সেটা $22 উপরে, ফলে ওগুলো আর আসে নাই। এই যে ডিলেটা হলো, সেটার কারণে আমরা আসলে এই এখনকার এই পরিস্থিতির মধ্যে পড়েছি। এখন দেখেন 30 থেকে 40% উৎপাদন কমে গেছে গার্মেন্টস শিল্পে, 30 থেকে 40%। এখন গার্মেন্টস শিল্পের ব্যাপারটা তো আমরা জানি, এটা আমরা যেহেতু এইটা নিয়ে আসলে বেঁচে আছি অনেক বছর ধরে, কারণ গার্মেন্টস শিল্পে হ্যাঁ একটা ব্যাপার ঠিক যে আমরা তো এখানে আসলে সিএম করি, মানে কাটিং অ্যান্ড মেকিং, ওইটার জন্য চার্জ পাই আমরা, যেটা আসলে মানে এক্সপোর্ট যা করি আবার আমাদেরকে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, ফলে মার্জিনটা খুব কম থাকে। কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আপনি যে বলছেন 31 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন, আপনার এই গার্মেন্টস শিল্পের সাথে জড়িত কত কোটি কর্মসংস্থানের ব্যাপার আছে। শুধু গার্মেন্টসে যারা ওই কাটিং অ্যান্ড মেকিং করে ব্যাপারটা তো তা না, এর সাথে জড়িত ধরেন অ্যাক্সেসরিজ আছে, আপনার এই যে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত টেক্সটাইল মিলস আছে এগুলো, মানে এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যারা আবার গার্মেন্টস শিল্পের সাথে আসলে জড়িত, ফলে পুরোটা মিলে যে পরিমাণ কর্মসংস্থানের ব্যাপার আছে আপনাকে তো টিকাইতে হবে। আপনার 30 থেকে 40% উৎপাদন কমে গেছে। আমরা গার্মেন্টস শিল্প সম্পর্কে তো জানি, আপনার একটা নির্দিষ্ট সময় থাকে, ওর মধ্যে যদি আপনি যদি এটা এক্সপোর্ট করতে না পারেন তাহলে ওগুলো আর বাইরেরা
নেয় না, কিংবা আপনাকে তখন ডিসকাউন্ট দিতে হয়। ফলে ওই পরিস্থিতি যদি হয়, আপনি কিভাবে টিকায় রাখবেন? আপনি বলতেছেন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যাবেন। সরকারের একজন অর্থ উপদেষ্টা আছেন, তিনি বললেন যে 2029 সালের মধ্যে আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবো, 2029 সালের মধ্যে। এবং তার আগ পর্যন্ত উনি বললেন না, বছর দিয়ে সময় লাগবে একটা মানে স্বাভাবিক অবস্থায় আসতে। আপনি বছর দিয়ে যদি এইভাবে চলেন, তাহলে আপনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে আপনি কি করবেন? ততদিনে আপনার কাছে গার্মেন্টসের অর্ডারগুলো থাকবে।